মানুষ বলে আমি নাকি ভয়কে চ্যালেঞ্জ করি, দেশের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোতে গিয়ে লাইভ করি, যেখানে অন্য কেউ পা রাখার সাহস পায় না। আমার দর্শকরা বিশ্বাস করে আমি যা দেখাই সবটাই বাস্তব, কিন্তু সত্যিটা হলো ক্যামেরার সামনে যতটা সাহসী আমাকে দেখা যায়, বাস্তবে আমি ততটা নয়। আমার সঙ্গে কাজ করত আরও দুজন বন্ধু। আমরা তিনজন একই বিশ্ববিদ্যালয়ে পড়তাম। ইয়াং রেন ছিল আমাদের দলের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। নতুন নতুন আইডিয়া, ভিডিওর পরিকল্পনা সবকিছুই ওর মাথা থেকে বের হতো। আর চেন ইয়াং ছিল পরিবেশ তৈরি করার ওস্তাদ। যেখানে প্রয়োজন সেখানে ভৌতিক আবহ বানানো, লুকিয়ে থেকে দর্শকদের ভয় দেখানো, এসবই ছিল ওর কাজ। আর আমি শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। একদিন আমাদের একটি ভিডিওর নিচে একটা কমেন্ট চোখে পড়ল। কমেন্টটায় প্রায় 10 লক্ষ লাইক। সেখানে লেখা ছিল, আপনি যদি সত্যি এত সাহসী হন তাহলে মুশান পরিত্যক্ত হাসপাতালে এক রাত কাটিয়ে দেখান। মুশান হাসপাতালের নাম শুনলেই আশেপাশের মানুষ আঁতকে উঠত। প্রায় 20 বছর আগে ভয়াবহ এক চিকিৎসাগত দুর্ঘটনার পর হাসপাতালটি বন্ধ হয়ে যায়। শোনা যায় সেই ঘটনায় অনেক রোগীর মৃত্যু হয়েছিল। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো হাসপাতালের এক ডাক্তার নাকি সবার সামনে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই জায়গাটা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। কেউ সেখানে ঢুকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এমন গল্প খুব কমই শোনা যায়। আমি কমেন্টটা দেখেই বুঝেছিলাম এটাই আমাদের পরবর্তী ভাইরাল ভিডিও হতে পারে। যদি এই চ্যালেঞ্জ সফল হয় তাহলে আমার ফলোয়ার কয়েক গুণ বেড়ে যাবে। পরদিনেই আমি ইয়াং রেন আর চেন ইয়াংকে স্টুডিওতে ডেকে পাঠালাম। আমি বললাম, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, আমাদের মুশান হাসপাতালে যেতেই হবে। ইয়াং রেন একটু চিন্তিত গলায় বলল, জায়গাটা কিন্তু সহজ নয়, চারদিকে কাঁটাতার, পাহারাদার আর ভেতরের অবস্থা তো কেউ জানেই না। আমি হেসে বললাম, ঝুঁকি যত বেশি লাভও তত বেশি। দর্শকরা ভয় দেখতে ভালোবাসে। আমরা যদি নিষিদ্ধ জায়গায় ঢুকতে পারি তাহলে সবাই দেখবে। তারপর আমি চেন ইয়াংয়ের দিকে তাকিয়ে বললাম, তুমি আগের মতোই আগে ঢুকে পড়বে। কয়েকটা জায়গায় এমন কিছু সাজিয়ে রাখবে যাতে মনে হয় সত্যিই কিছু অস্বাভাবিক ঘটছে, আর সময় মতো ক্যামেরার সামনে হঠাৎ দেখা দেবে। চেন ইয়াং মাথা নেড়ে সম্মতি দিল। কয়েকদিন পর মাঝরাতে আমরা পৌঁছে গেলাম মুশান হাসপাতালের সামনে। আকাশে চাঁদ থাকলেও ঘন মেঘের কারণে চারপাশ প্রায় অন্ধকার। হাসপাতালের বিশাল ভাঙাচোরা ভবনটা দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে কেউ সেখানে পা রাখেনি। আমি ফোনটা ট্রাইপডে বসিয়ে লাইভ চালু করলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার মানুষ লাইভে ঢুকে পড়ল। কমেন্ট বক্সে একের পর এক মেসেজ আসতে লাগল। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, বন্ধুরা, কথা দিয়েছিলাম তাই চলে এসেছি। আজকের রাতটা আমরা কাটাব এই অভিশপ্ত মুশান হাসপাতালে। কোনো কাটছাট নয়, কোনো এডিট নয়, সবকিছু আপনারা লাইভ দেখবেন। দর্শকদের উত্তেজনা তখন চরমে। আমি আর ইয়াং রেন ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ভাঙা দেয়াল, ছড়িয়ে থাকা মেডিকেল সরঞ্জাম, ধুলোয় ঢেকে থাকা করিডোর, সবকিছুই জায়গাটাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। একতলা ঘুরে আমরা ওপরে উঠতে লাগলাম। চারদিকে এমন নীরবতা ছিল যেন ভবনটা নিঃশ্বাস আটকে আমাদের দেখছে। লাইভ চলছিল, দর্শক বাড়ছিল, আর গিফট আসছিল একের পর এক। প্রায় 1.5 ঘন্টা কেটে যাওয়ার পর আমি বুঝলাম সময় এসে গেছে। আমি ইয়াং রেনকে আমাদের নির্ধারিত সংকেত দিলাম। এর মানে ছিল চেন ইয়াংকে এখন অভিনয় শুরু করতে হবে। ইয়াং রেন ওকে মেসেজ পাঠাল, কিন্তু কয়েক মিনিট কেটে গেলেও কোনো সাড়া পাওয়া গেল না। আমি বিরক্ত হয়ে বললাম, ওর কি হলো, ফোন করো। ইয়াং রেন ফোন করল, কিন্তু কোনো উত্তর এল না। তখনও আমি ব্যাপারটাকে খুব গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো ও কোনো কারণে ব্যস্ত।
কিন্তু কয়েক মিনিট পরে ইয়ং রেন হঠাৎ নিচের তলার দিকে ছুটে গেল। আর যখন ফিরে এল তখন ওর চেহারা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ওর মুখ সাদা হয়ে গেছে। কাপা গলায় ও শুধু বলল, জলদি চল, চেন ইয়ংয়ের কিছু একটা হয়েছে। আমি আর কিছু না ভেবে ওর পেছনে দৌড়ালাম। দোতলার একটি পুরনো স্টোর রুমে পৌঁছে আমি যা দেখলাম তা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। চেন ইয়ং মেঝেতে পড়ে আছে, ওর বুকে একটি ছুরি গাঁথা, চারপাশে ছড়িয়ে রয়েছে রক্ত। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল সব শেষ, কিন্তু ঠিক তখনই হঠাৎ আমি হেসে উঠলাম, আর পরের সেকেন্ডেই মেঝেতে পড়ে থাকা চেন ইয়ং চোখ খুলে উঠে বসল। পুরো ঘটনাটাই ছিল একটি প্র্যাঙ্ক। দর্শকরা চমকে উঠেছিল, আর ইয়াং রেন সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম এটাই হবে রাতের সবচেয়ে বড় চমক, কিন্তু আমরা কেউই জানতাম না আসল ভয় তখনও শুরুই হয়নি। চেন ইয়াংয়ের সেই প্র্যাঙ্কে পুরো লাইভ তোলপাড় হয়ে গিয়েছিল। কমেন্ট বক্সে হাজার হাজার মানুষ লিখছিল তারা নাকি সত্যিই ভেবেছিল একটা খুনের ঘটনা লাইভে দেখছে। ইয়াং রেনও কিছুক্ষণ পরে হেসে ফেলেছিল, যদিও ওর মুখে তখনও ভয় আর রাগের মিশ্র একটা অভিব্যক্তি ছিল। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, বন্ধুরা, একটু আগে যা দেখলেন সেটা ছিল শুধু শুরু। এবার আমরা যাচ্ছি এই হাসপাতালের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, বেজমেন্টের মর্গে। কথাটা বলার সঙ্গে সঙ্গে লাইভের দর্শক সংখ্যা আরও বেড়ে গেল। আমরা তিনজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। সামনে আমি, পাশে ইয়াং রেন, আর পেছনে চেন ইয়াং। বেজমেন্টে পৌঁছানোর পরই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। মনে হচ্ছিল যেন চারপাশের বাতাস হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেছে। লম্বা অন্ধকার করিডরের দুই পাশে ছিল বন্ধ দরজা, আর পেশের দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে ছিল অদ্ভুত কিছু লেখা। আমি দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে বলতে এগোচ্ছিলাম, কিন্তু কেন জানি না আমার বুকের ভেতর একটা অস্বস্তি ক্রমশ বাড়ছিল। অবশেষে আমরা মর্গের সামনে পৌঁছালাম। বিশাল লোহার দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এসে লাগলো। আমি ক্যামেরা ঘুরিয়ে চারপাশ দেখাচ্ছিলাম, আর সেই সময় হঠাৎ খেয়াল করলাম কমেন্ট বক্সের সবাই একই কথা লিখছে, পেছনের ছেলেটা কোথায়? চেন ইয়াং কোথায় গেল? তোমাদের সঙ্গে তো তিনজন ছিল। আমার বুক ধক করে উঠল। আমি দ্রুত পেছনে তাকালাম। করিডোর ফাঁকা, চেন ইয়াং নেই। আমি ভেবেছিলাম হয়তো আবার কোনো নাটক করেছে, তাই ইয়াং রেনকে বললাম ফোন করতে, কিন্তু ফোনে শুধু ব্যস্ত থাকার শব্দ ভেসে এলো। প্রথমে ইয়াং রেন হেসে বলল, এবারও কি আমাকে ভয় দেখানোর প্ল্যান? কিন্তু আমি সত্যি সত্যি কিছু জানতাম না। আমরা মর্গ থেকে বেরিয়ে করিডোরের প্রতিটি কোণা খুঁজতে শুরু করলাম। আমি বারবার চিৎকার করে চেন ইয়াংয়ের নাম ডাকছিলাম, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। বেসমেন্টের প্রতিটি ঘর, প্রতিটি স্টোর রুম, এমনকি ভাঙা দেয়ালের পেছন পর্যন্ত খুঁজলাম। কোথাও ওর কোনো চিহ্ন নেই। যেন কয়েক সেকেন্ডের মধ্যে মানুষটা বাতাসে মিলিয়ে গেল। ধীরে ধীরে ইয়াং রেনের মুখ থেকেও হাসি উধাও হয়ে গেল। ও বুঝতে পারল এটা কোনো পরিকল্পিত প্র্যাঙ্ক নয়। আর সেই সময় লাইভের দর্শকরাও বিরক্ত হতে শুরু করল। অনেকেই লিখছিল, একই নাটক বারবার ভালো লাগে না, এটা স্ক্রিপ্টেড, আমি আনফলো করে দিচ্ছি। কিন্তু আমার মাথায় তখন দর্শক বা ভিউয়ার কোনো চিন্তা ছিল না। আমার মনে হচ্ছিল সত্যিই কিছু একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। অবশেষে আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, বন্ধুরা, আজকের লাইভ আমি এখনই শেষ করছি। আমাদের টিমের একজন সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখনই পুলিশকে খবর দেব। কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটল। ইয়াং রেন হঠাৎ জোরে হেসে উঠল। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, এবার আসল সত্যিটা বলার সময় হয়েছে। চেন ইয়াংয়ের অন্তর্ধান নিয়ে
ইয়েগে কিছুই জানে না, কারণ এই প্ল্যানটা ওর নয়, আমার আর চেন ইয়াংয়ের। আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ইয়াং রেন হাসতে হাসতে বলতে লাগল, ইয়েগে সবসময় নিজেকে এই চ্যানেলের আসল নায়ক ভাবত, কিন্তু এই চ্যানেলের প্রতিটি সফল ভিডিওর পেছনে ছিলাম আমি। আজ আমরা ঠিক করেছিলাম ওকে লাইভে বোকা বানাবো। কমেন্ট বক্স মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়ে গেল। সবাই ইয়াং রেনের প্রশংসা করতে শুরু করল। ও গর্বভরে ফোন বের করে চেন ইয়াংকে ভয়েস মেসেজ পাঠাল, ঠিক আছে, নাটক শেষ, এবার বেরিয়ে আসো। কিন্তু কয়েক মিনিট কেটে গেল, কোনো উত্তর এল না। ও আবার মেসেজ পাঠাল, এবারও নীরবতা। ধীরে ধীরে ইয়াং রেনের মুখের হাসি মিলিয়ে যেতে লাগল। আমি প্রথমবার দেখলাম ওর চোখে সত্যিকারের ভয়। সেই অন্ধকার করিডোরে আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম, আর আমাদের দুজনের মনেই তখন একই প্রশ্ন ঘুরছিল, যদি এটা প্র্যাঙ্ক না হয় তাহলে চেন ইয়াং আসলে কোথায় গেল।